সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অন্তিম জানাজার বা অন্তিম শয্যা অনুষ্ঠিত হলো আজ কিছুক্ষণ আগেই আমরা দেখেছি সরাসরি এবং সেই বিষয়টি নিয়েই আজকে কথা বলবো। সবাইকে স্বাগত জানাচ্ছি আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যায়। দেশ সন্ধ্যার আজকের আয়োজন চিরবিদায় বেগম খালেদা জিয়া, এবং আমার সাথে আজকে অতিথি হিসেবে যুক্ত আছেন অধ্যাপক ডক্টর হাসনাত আলী উপাচার্য, নওগাঁ বিশ্ববিদ্যালয়। তিনি আমার সাথে যুক্ত আছেন। জনাব হাসনাত আলী, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং এমন একটি বিষয় নিয়ে আজকে 2025-এর শেষ দিন, এবং আমরা সাধারণত এই দিনটি খুব দেখা যায় যে আনন্দের সাথে জলুসের সাথে উদযাপন করি, কিন্তু এবছর আমরা এমন একজন মানুষকে হারানোর মধ্য দিয়ে দিনটি বছরটা শেষ করতে যাচ্ছি, যাকে আসলে আমরা হয়তোবা খুব কাছ থেকে অনেকেই দেখিনি, দূর থেকে দেখেছি, তার নেতৃত্ব দেখেছি, তার সান্নিধ্যে হয়তোবা কাজ করার সুযোগ হয়নি, কিন্তু তার যে দূরদর্শিতা দেখেছি, সব কিছু মিলিয়ে একজন বেগম খালেদা জিয়া আজ চিরবিদায় নিলেন আমাদের মাঝখান থেকে। মানে তার এই পার্থিব জীবনের সমাপ্তি ঘটল। একজন বেগম খালেদা জিয়া, তাকে আপনার দৃষ্টিতে, আপনার জায়গা থেকে, বা আপনি একজন মানে সাধারণ মানুষ হিসেবেই যদি আমি বলি বিশ্লেষণ করতে, একজন বেগম খালেদা জিয়াকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি সারা দেশের লক্ষ লক্ষ কোটি কোটি শোকাতুর মানুষদের প্রতি, যারা বাংলাদেশের 56,000 বর্গ কিলোমিটারে বেড়ে ওঠা একজন গৃহবধূ থেকে দেশের নেতায় পরিণত হওয়া, আন্তর্জাতিক বিশ্বের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হওয়া একজন মহিয়সী নারীর চিরবিদায়ের অন্তিম শয্যা দেখার সৌভাগ্য বলেন, দুর্ভাগ্য বলেন, সেটা আজকে হয়েছে। দেখেন, আমি মনে করতে চাই, যখন এরশাদ ক্ষমতা গ্রহণ করে, না, জিয়াউর রহমানের নৃশংস হত্যাকাণ্ডের পরে উপরাষ্ট্রপতি সাত্তার সাহেব, বিচারপতি আব্দুল সাত্তার ক্ষমতা গ্রহণ করলেন। ক্ষমতা গ্রহণ করার পরে বগুড়াতে যখন উনি রাজনীতিতে আসলেন, দলের প্রয়োজনে, জাতির প্রয়োজনে, নেতৃত্ব শূন্যতার প্রয়োজনে, তখন বগুড়াতে প্রথম জনসভায় যেটি হয়, আমি বগুড়ার মানুষ আর কি, এবং আমার সৌভাগ্য হয়েছিল যে অন্তত 3 বার ওনাকে ভোট দেওয়ার। ওনাকে বলতে ওনার নির্বাচনী এলাকায় বগুড়া 6, এবার যেখানে তারেক রহমান দাঁড়িয়েছেন। আমি সেদিন তাকে দেখেছিলাম একেবারেই আনকড়া একজন রাজনীতিবিদ হিসেবে। তিনি সেদিন তার কথা বলা, খুব সহজ সরল বাচনভঙ্গি, চলনভঙ্গি, সেই জায়গায় উনি জাতির প্রয়োজনে কিন্তু নেতৃত্ব যে শূন্যতা, সেখান থেকে উনি এসেছিলেন। এরপরে ওনার যদি দীর্ঘ সংগ্রামী জীবনের কথা যদি আপনি চিন্তা করেন, দেখেন মুক্তিযুদ্ধে 2 সন্তান নিয়ে তাকে ফেরারি জীবনযাপন করতে হয়েছে। যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জেলখানায় গেছেন, যুদ্ধে গেছেন, উনি সাহসের সাথে মোকাবেলা করেছেন, ভেঙে পড়েননি। তারপরে 7ই নভেম্বর উনি আবারও কারান্তরীণ হয়েছেন, পুরা পরিবারের সদস্য নিয়ে 3 দিন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েছিলেন, মুক্ত হয়েছেন। 3.5 বছরের মাথায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শাহাদত বরণ করেছেন, বিধবা হয়েছেন 2 সন্তানকে নিয়ে। 111-এর এরশাদ বিরোধী দীর্ঘ আন্দোলনে উনি শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন, কারান্তরীণ হয়েছেন, হোম অ্যারেস্ট হয়েছেন, মাথা নত করেননি এরশাদের কাছে, তার স্বৈর শাসনের কাছে মাথা নত করেন। আমি ছোট করে একটু, সবাই জানে এগুলো ইতিহাস, তারপরেও বলে রাখি। চট্টগ্রামের লালদিঘির ময়দানে এরশাদ বিরোধী আন্দোলনে 15 দল এবং 7 দল, সেই সময়ের 7 দল ঘোষণা করেছিল যারা এরশাদের অধীনে নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হবে। বেগম খালেদা যে কথা দিয়ে কথা রেখেছিলেন, তিনি জাতীয় বেঈমান হননি, তিনি নির্বাচনে অংশগ্রহণ করেননি। তিনি তো বরাবরই কথা দিয়ে কথা রাখারই মানুষ। তিনি বলেছিলেন যে এই বাংলাদেশের মাটি আমার সবকিছু, এই বাংলাদেশে আমার জন্ম, বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, আমার জন্ম এখানে যেমন হয়েছে, মৃত্যুটাও এখানেই হবে। তিনি তো তার কথা রেখেছেন। হ্যাঁ, কথা রেখেছেন। এটি আপনি যেটা বলছেন, 111-এর সরকারের পরে তার 2 সন্তানকে জিম্মি করে -2 ফর্মুলার অংশ হিসেবে, হ্যাঁ, চলে যাওয়ার সুযোগ ছিল, প্ল্যান রেডি ছিল এবং সমস্ত এগুলো করার ছিল। উনি দৃঢ় কণ্ঠে সেদিন বলেছেন যে
আমি এই দেশ ত্যাগ করবো না। আজকে বারবার সেই শব্দটি শুনছিলাম যে আমার বিদেশে কোনো থাকার জায়গা নেই। যখন আমরা দেখি যে অনেক মন্ত্রী, মিনিস্টার, আমলা, পুলিশের কর্মকর্তাদের বিলাসী বাড়ি বেগমপাড়া, তারপরে আমাদের সেকেন্ড হোম মালয়েশিয়া, তারপরে আমাদের দুবাইয়ে যখন অট্টালিকা সম বাড়ি সম্পদের কথা যখন আমরা শুনি, তখন একজন রাষ্ট্রপতির স্ত্রী, একজন তিনবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি আসন্নে বিরোধী দলের নেত্রী একজন বেগম খালেদা জিয়ার 1 টাকার সম্পদ দেশের বাইরে খুঁজে পাওয়া যায়নি। তার তার যে ত্যাগটি গণতন্ত্রের জন্য, রাষ্ট্রের জন্য, সেই ত্যাগের প্রতিদান উনি পেয়েছেন। গত 18টি বৎসর এরশাদ তাকে ছোট করতে চেয়েছে। ইভেন 111-এর সরকার তার বিরুদ্ধে নাইকো, গ্যাটকো এগুলো দুর্নীতি মামলা দিয়ে তার চরিত্র হনন করার চেষ্টা করা হয়েছে। তাকে অন্যায়কারী, দুর্নীতিবাজ প্রমাণ করার চেষ্টা করা হয়েছে, কম তারা করেননি। ইভেন সংসদ ভবনের ডেপুটি স্পিকারের বাড়িতে থেকে অন্তরীণ করে রাখা হয়েছে। তারপরে আমরা কি দেখলাম যে এই 2008-এর নির্বাচনের পরে এই পতিত সরকারের প্রধানমন্ত্রী তাকে শুধু রাজনৈতিক প্রতিহিংসার জন্য একেবারেই পরিত্যক্ত একটি ভবনে, আমাদের পুরাতন জেলখানার পরিত্যক্ত বিশাল বড় একটি ভুতুরে বাড়িতে একাকিত্ব থাকতে বাধ্য করলেন। রোগ শোকে জর্জরিত হলেন, তার চিকিৎসা পর্যন্ত পাননি। এই যে বৃদ্ধ বয়সে, তখনও সুযোগ ছিল দেশ ত্যাগ করার। উনি এই দেশের মানুষকে ছেড়ে যাননি, কারণ উনি জানতেন উনি যদি এই দেশের মানুষকে ছেড়ে যান, এখানে আবারও বাকশালী ভূত এখানে চেপে বসবে, এবং মানুষ যে তাকে ভরসা করে এবং এখনো বাংলাদেশি জাতীয়তাবাদ, বাংলাদেশপন্থী রাজনীতির যে প্রতীক হিসাবে পরিণত হতে পেরেছিলেন তার এই আপোষহীন দৃঢ়চেতা নেতৃত্বের কারণে। এই দৃঢ়তার যে কথা যে আমরা বলি, আসলে তিনি তো নতুন করে মানে দৃঢ়চিত্তের মানুষ হয়েছেন তা না, তিনি বরাবরই ছিলেন। আমরা যখন দেখেছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পরে 2 সন্তানকে নিয়ে তাকে যখন একাকী পুরোপুরি এই যুদ্ধে নামতে হলো, এবং পুতুল নামের সেই সুন্দর বালিকা বধূটি যখন একদম রাজপথে নেমে বেগম খালেদা জিয়া হয়ে উঠলেন, এর পেছনে সংগ্রামের ইতিহাসটাও তো কম না। দেখেন, ওনার সংগ্রামের ইতিহাস উনি বিশ্বাস করতেন বা জানতেন যে জনগণ একজন মানুষকে যদি তার ভালোবাসার জায়গায় যদি স্থান দেয়, তাহলে তার চেয়ে বড় সম্পদ আর কিছু হতে পারে না। যেটা আজকে আমরা ঢাকাতে দেখলাম, স্মরণকালের সর্ববৃহৎ জানাজা। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজায় অংশগ্রহণ করতে পারিনি, আমি খুব ছোট ছিলাম, আমি ভিডিও দেখি। আজকে আমার সৌভাগ্য হয়েছে। আপনি যদি এই সংসদ ভবনের সাউথ প্লাজা থেকে যদি আপনি চিন্তা করেন, আমি যে এখন যেটা দেখছি, লোকারণ্য, লক্ষ লক্ষ, আমি হাউমাউ করে কাঁদতে দেখেছি মানুষদেরকে, ছোট বাচ্চাদেরকে যারা স্কুলে পড়ে, কলেজে পড়ে। আবার আমি এমনও দেখেছি 80 বছরের বয়োবৃদ্ধ মানুষ তারা এসেছে অন্যের কাঁধে হাত দিয়ে বেগম খালেদা জিয়ার এই শেষ দোয়াটি করার জন্য। এই যে ভালোবাসা, দেখেন তাকে আপনি মিথ্যা মামলা, সাজানো মামলা দিয়ে, 4 কোটি টাকার একটি সাজানো মামলা দিয়ে তাকে কারান্তরীণ করে তার চরিত্র হনন করার চেষ্টা করা হয়েছে, ছোট করার চেষ্টা করা হয়েছে। পার্লামেন্টে দাঁড়িয়ে অর্থ আত্মসাৎকারী বলে চিৎকার চেঁচামেচি করা হয়েছে। আজকে তিনি কোথায়? তিনি আজকে কোথায়? তার প্রিয় বাড়ি, যে বাড়িতে তার স্বামী সন্তান নিয়ে জীবন কাটতো, সেই বাড়িকে বুলডোজার দিয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। 111-এর সরকার, আজকে পড়ছিলাম একজন সাংবাদিক যে তার ড্রয়ারের মধ্যে একেবারেই অগ্রহণযোগ্য পত্রিকাতে তাকে চরিত্র হনন করার চেষ্টা করা হয়েছে। বাথ ওয়াশরুমের ফ্রিজে বিভিন্ন জিনিস রেখে বেগম খালেদা জিয়াকে ভিন্নভাবে জনগণের সামনে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। কিন্তু সম্মান দেওয়ার মালিক তো আল্লাহ। এবং এত যে অবিচার করা হয়েছে, তার মনোবল দৃঢ়, তিনি কখনো কটূক্তি করেননি, কারো সমালোচনা করেননি। ইভেন এবং 5 আগস্টের পরও আমরা যতদূর জানি যে 5 আগস্টের পরে তার মামলাগুলো মানে স্বয়ংক্রিয়ভাবে যেভাবে বলে যে মানে অটো উঠে যাওয়ার কথা ছিল, তিনি কিন্তু পরে মানে বলা হয়েছিল, তাকে প্রস্তাবও দেওয়া হয়েছিল যে এই যে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা বা জিয়া অরফানেজ মামলা যেটা চলছে, কিন্তু তিনি কিন্তু সেটি মেনে নেননি, সেই সুযোগটাও তিনি নিতে চাননি। তিনি বলেছেন স্বাভাবিকভাবে আমার বিচার কাজ চলবে এবং স্বাভাবিকভাবে সেখান থেকে তিনি খালাস পেয়ে এসেছেন। এমনটাও তো আমরা বিষয়গুলো তো ছিল। এই যে আপনাকে বললাম না যে সারাটা জীবন তো সংগ্রামী জীবন,
যদি আপনি সেই জীবন থেকে তুলে করেন, স্বাধীনতা সংগ্রাম, 7ই নভেম্বরের আগে 3 থেকে 7ই নভেম্বর, তারপরে স্বামী হত্যা, তারপর থেকে এরশাদের জুলুম, 9 বছরের দীর্ঘ স্বৈরাচার বিরোধী আন্দোলন, তারপরে 1/11 সরকারের বিরুদ্ধে তার দৃঢ়চেতা ভূমিকা। বললাম তো, তার সন্তানদেরকে জিম্মি করা হয়েছে। তার সুস্থ 2 সন্তান, একজন লাশ হয়ে তার কোলে ফিরে এসেছেন। আর এক সন্তান যখন আসলেন, তখন উনি চলে গেলেন সেই সন্তানকে রেখে। এখন যদি জিয়াউর রহমানের পরিবারের কথা বলেন, বড় একা এই পরিবারটি, কিন্তু এই পরিবারের সবচেয়ে সম্পদের জায়গা হলো এই লক্ষ লক্ষ মানুষ যারা আজকে বেগম জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়া এবং তারেক রহমানকে ভালোবেসে দূর দূরান্ত থেকে তারা এখানে এসেছেন। এবং শুধু এটিই নয় তো, বেগম খালেদা জিয়া আজকে সমস্ত দল মতের মানুষদেরকে আজকে এক জায়গায় দাঁড় করাতে পেরেছেন। আজকে রাষ্ট্রের সবচেয়ে সর্বোচ্চ সম্মান নিয়ে আজকে পলাতক জীবনযাপন করছেন। যাকে ছোট করতে চেয়েছেন, পদ্মায় ফেলে দিয়ে চুবাতে চেয়েছেন, তিনি আজকের এই দিনে কোনো সমালোচনা করতে চায় না। জেলখানা থেকে 5 তারিখে বের হওয়ার পরে 4 মিনিটের একটা ভিডিও বার্তা দিয়েছিলেন। একবারের জন্য কারো বিরুদ্ধে একটি কথা বলেননি, প্রতিহিংসার কথা বলেননি, কোনো সহিংসতা নয়, তিনি ঐক্যের রাজনীতি করতে চেয়েছেন। তার সন্তান 17 বছরের নির্বাসিত জীবন শেষ করে দেশের মাটিতে স্পর্শ করে যে বক্তব্যটা দিলেন, সেখানে ভুলেতেও একেবারেই সচেতনভাবে উনি কারো সমালোচনা করাটাকে এড়িয়ে গেলেন, বরং ওনার স্বপ্নের কথা বললেন, ওনার প্ল্যানের কথা বললেন। সেই প্ল্যানটা কি? যেন প্রত্যেকটি মা, তার সন্তান এবং দেশবাসী, পাহাড় থেকে গ্রাম, গ্রাম থেকে শহর, সমস্ত মানুষ যেন নির্ভয়ে নিরাপদে ফিরে যেতে পারে। মানে এটা কি আমরা কি বলতে পারি যে এটা আসলে জিয়া পরিবারের একটা পারিবারিক ঐতিহ্য বা পারিবারিক প্রথা, যে তারা আসলে প্রতিশোধ পরায়ণ নয়? কারণ বেগম জিয়া ক্ষমতায় এসে প্রথমেই যেটা করতে পারতেন সেটা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর প্রতিশোধ নিতে পারতেন। তিনি হয়তো বা একে একে ঝুলিয়ে দিতে পারতেন সকলকে। তার তো কাউকেই অচেনা ছিল না, অজানা ছিল না। সেটা তিনি করেননি। কিংবা গত 17 বছরে বেগম জিয়ার উপর যে নির্যাতন হয়েছে, তারেক রহমানের উপরে যে নির্যাতন হয়েছে, এই পরিবারটির উপর যে নির্যাতন হয়েছে, তারা কোনো প্রতিশোধের কথা বলেন না। দেখেন, আমি ছোট করে একটা কথা বলেছি যে ওটা কেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি সামরিক উর্দি পড়া একজন মানুষ ছিলেন। 7ই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতায় এসেছিলেন। কিন্তু যারা সারা জীবন গণতন্ত্রের কথা বললেন, তারা বাকশাল করেছিলেন। যারা মুক্ত সংবাদ মাধ্যমের কথা বলেছিলেন, তারা 4টি পত্রিকা রেখে সমস্ত পত্রিকা বন্ধ করেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চাইলে তো সেটাকে কন্টিনিউ করতে পারতেন, কিন্তু না, উনি সেই উর্দি লিবাস থেকে সাধারণ মানুষের একজন জিয়া হওয়ার জন্য উনি 5ম সংশোধনীর মাধ্যমে বহুদলীয় গণতন্ত্রকে প্রবর্তন করেছিলেন, আওয়ামী লীগ করার সুযোগ দিয়েছিলেন, এবং উনি শেখ হাসিনাকে ভারত থেকে আসার সমস্ত পথ তৈরি করে দিয়েছিলেন। এবং উনি আসার মাত্র কয়েকদিনের মধ্যে ওনাকে শাহাদত বরণ করতে হয়। আমি এই যে বিষয়গুলো, কারণ সব সময় ওনারা মুক্ত রাজনৈতিক চর্চা করার যে একটি জায়গা বা বহুমত বহুপথ। আপনাকে ছোট করে একটা কথা বলি, সেদিন যখন জনাব তারেক রহমান হাদির, আমাদের ওসমান হাদির কবর জিয়ারত করতে গেলেন, তখন একজন শিক্ষক সেখানে কটূক্তি করলেন। ছাত্র দলের ছেলে পেলে তাকে ধরে পুলিশে দিলেন, 54 ধারায় গ্রেপ্তার হলো। দলীয়ভাবে স্টেটমেন্ট দেওয়া হলো যে না, আমরা এটাকে সমর্থন করি না, এটাকে সমর্থন করি না। এই যে উদারতা আপনি দেখেছেন, গত 18 বছরে মানুষ কথা বলতে পেরেছে। আপনাদের প্রতি মামলা, সাংবাদিকদের প্রতি মামলা, কত বরেণ্য মানুষদের প্রতি মামলা, আপনাদেরই সহকর্মী সোমা, প্রথম আলোর, তার প্রতি মামলা, তারপরে আলোকচিত্র শিল্পী শহীদুল হক, তার প্রতি মামলা, কত রকমের মামলা। সেই জায়গায় বেগম খালেদা জিয়ার সন্তান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সন্তান, অন্তত এইটুকু ভালো বার্তা মানুষকে দিতে পেরেছেন যে না, সমালোচনা করা যায়। তবে আমি একটা অনুরোধ করতে চাই যে একটা বিরতির পর ফিরে এসে, একটা বিরতির পর এসে নিশ্চয়ই আরো অনেক জানবো। বেগম খালেদা জিয়া, তাকে নিয়ে আলোচনা হচ্ছে। দর্শক থাকুন আর কাবিল নিবেদিত দেশ সন্ধ্যার সঙ্গে। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন আর কাবিল নিবেদিত দেশ সন্ধ্যা। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। চিরবিদায় বেগম খালেদা জিয়া, এবং আজকে আলোচনায় অংশ নিয়েছেন অধ্যাপক ডক্টর হাসনাত আলী, উপাচার্য, নওগাঁ বিশ্ববিদ্যালয়। তিনি আমার সাথে যুক্ত আছেন। আবারও আলোচনায় ফিরতে চাই। জনাব হাসনাত আলী, আসলে বেশি তার রাজনীতি যেমন ছিল সম্মানের, বেগম খালেদা জিয়ার তার বিদায়ও কিন্তু তেমনটাই সম্মানের হয়েছে। আমরা সোশ্যাল মিডিয়া ঘেটে যখন দেখছি যে কোটি কোটি জনতা
তার মানে ঢাকার বাইরে থেকে দেশের বাইরে থেকে অংশগ্রহণের জন্য এসছে, তখন বোঝা যায় যে আসলে এই জানাজাটা বলে দেয় মানুষকে যে তিনি আসলে মানুষের কাছে কতখানি প্রিয় ছিলেন। যে জীবন সংগ্রামের বা যে জীবন আপোষহীন, আসলে সেই জীবনের কখনো কি মৃত্যু হয়? নশ্বরের পৃথিবী থেকে হয়তো বা তিনি চলে গেছেন, তিনি কি আমাদেরকে ছেড়ে চলে গেছেন, কিংবা তার যে কর্মগুলো রয়ে গেছে, তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন বা তিনি যখন রাজনীতির মাঠে ছিলেন, তখন যে কাজগুলো তিনি করে গেছেন, সেগুলো তো যুগের পর যুগ আমাদেরকে পথ দেখিয়েছে, নতুন নতুন উন্নয়নের পথ দেখিয়েছে, নতুন নতুন অগ্রগতির পথ দেখিয়েছে, তেমনটাই নয় কি? ধন্যবাদ আপনাকে। দেখেন, উনি হয়তো শারীরিকভাবে আমাদের মাঝে থাকবেন না, কিন্তু বাংলাদেশের ইতিহাসের সাথে উনি ওতপ্রোতভাবে জড়িয়ে গেছেন ইতিমধ্যেই। দেখেন, আমরা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন করেছি, এক সাগর রক্তের বিনিময়ে, মা বোনের ইজ্জতের বিনিময়ে। এই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কিন্তু ছিল না। বেগম খালেদা জিয়া কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পরে এই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় প্রতিষ্ঠিত করেছেন। মুক্তিযোদ্ধাদেরকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার যে উদ্যোগটি, সেই উদ্যোগটি ওনার হাত দিয়ে হয়েছিল। নারী নেতৃত্বের জাগরণ যদি আপনি বলেন, নারীদের ক্ষমতায়নের যে বিষয়টি, সেই ক্ষমতায়নের বিষয়টি তো ত্বরান্বিত হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাত ধরে। পরবর্তীতে বেগম খালেদা জিয়া এই যে নারীদেরকে রাজনৈতিক মঞ্চে এসে যে তাদেরকেও আলোকিত করা যায়, মহিমান্বিত করা যায়, ভালো কিছু করা যায়, এই সাহস তো তরুণ প্রজন্মের, আমার মেয়েরা, আমার সন্তানরা, আমার বোনেরা বেগম খালেদা জিয়ার দিকে তাকিয়ে তো তারা উদ্দীপ্ত হয়, উদ্বেলিত হয়। তারপরে দেখেন, বেগম খালেদা জিয়া পার্লামেন্টারি ডেমোক্রেসি সিস্টেম প্রবর্তন করেছিলেন। এটা রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল, কিন্তু উনি 91-এর রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পরে একেবারেই স্রোতের বিপরীতে দাঁড়িয়ে, ঝুঁকি আছে জেনেও উনি রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে সংশোধিত পদ্ধতির সরকারকে সংযুক্ত করেছিলেন, যেটা বহুল প্রত্যাশিত একটি পদ্ধতি ছিল। সেটি এখনো টিকে আছে, অথবা এর সাথে ওনার অঙ্গাঙ্গিভাবে জড়িত। তারপরে দেখেন, তত্ত্বাবধায়ক সরকার, যে তত্ত্বাবধায়ক সরকার তে 3টি যে জাতীয় নির্বাচন বাংলাদেশে সুষ্ঠু হয়েছে, 91, 96, 2001, এই সরকার ব্যবস্থা প্রবর্তনে বেগম খালেদা জিয়ার অবদান কিন্তু সবচেয়ে বেশি। মানে উনি এটাকে প্রবর্তন করেছিলেন 15ই ফেব্রুয়ারি একটি নির্বাচনের পরে স্বল্প সময়ের মধ্য দিয়ে। তারপরে যে 18টি বছর মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারলো না বা ভোট দিতে পারলো না, আমি আপনি নির্বাচন কেন্দ্রে যেতে পারলাম না, সেটা তো সেই তত্ত্বাবধায়ক সরকারের অনুপস্থিতির কারণে, যেটাকে গলা টিপে হত্যা করলো বিগত সরকার। 15 ফেব্রুয়ারি নির্বাচনটার কথা যখন আসলো, তখন একটু বলি, সেখানেও তিনি নির্বাচিত হয়েই আসলেন। আমি যতটুকু, মানে তখন খুব ছোট ছিলাম, তারপরে যতটুকু জানি যে তখনও তিনি নির্বাচিত হয়ে আসলেন। তার হাতে পুরো ক্ষমতা ছিল। তিনি যদি স্বৈরাচারের মনোভাব পোষণ করতেন কোনো সময় বা ফ্যাসিস্ট হয়ে উঠতেন, যেহেতু তার আগেও তিনি প্রধানমন্ত্রী ছিলেন, তিনি তো সেই ক্ষমতাটাকে কাজে লাগাতে পারতেন। তা না করে তিনি ক্ষমতা ছেড়ে দিলেন, তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন করলেন এবং ক্ষমতা ছেড়ে দিলেন, আবার নির্বাচনের জন্য জায়গা করে দিলেন। মানে এই বিষয়টা আসলে মানে দুটা বিষয় আপনাকে একটু সাইড বাই সাইড রাখেন। এই যে 15ই ফেব্রুয়ারি যে নির্বাচনটা, একেবারেই নির্বাচিত হয়ে উনি আসছেন, পার্লামেন্ট গঠিত হয়েছে, কিন্তু উনি সেদিন, ওই যে বললাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যে উনি উর্দিপড়ে ক্ষমতায় আসলেন, কিন্তু বললেন যে না, এটা জনগণের বহুদলীয় একটি গণতান্ত্রিক ব্যবস্থা এদেশে প্রবর্তন করতে হবে। উনি 5ম সংশোধনীর মাধ্যমে করলেন। 4র্থ সংশোধনীর মাধ্যমে শেখ মুজিব যে গণতন্ত্রকে হত্যা করলেন, বাকশাল চালু করলেন, আওয়ামী লীগ বিলুপ্ত করলেন, 4টা পত্রিকাকে সব বন্ধ করলেন, কিন্তু উনি সেদিন বুঝতে পেরেছিলেন না, এটা উত্তম পদ্ধতি নয়। মানুষের কথা বলতে দিতে হবে, মানুষের বাক স্বাধীনতা ফিরে দিতে হবে, মানুষকে সমস্ত রাজনৈতিক, এই যে জামাত ইসলাম, তাদের রাজনীতি নিষিদ্ধ ছিল, অতএব তাদেরকে রাজনৈতিক চর্চার মধ্যে আনতে হবে, সেটা করেছিলেন। বেগম খালেদা জিয়াও সেদিন জনমতের প্রতি শ্রদ্ধা জানিয়ে, উনি 14 সালে যে নির্বাচনটা হলো, 1400 নির্বাচন পরে উনি কিন্তু বলেছিলেন যে স্বল্প সময়ের মধ্যে আরেকটি ভালো নির্বাচন হবে, এটা সংবিধানকে রক্ষা করা নির্বাচন, কিন্তু উনি ওনার দেওয়া কথা রাখেননি। কিন্তু বেগম খালেদা জিয়া, ওই যে বললাম যে উনি কথা দিলে উনি কথা রাখেন। ওই কথাটার এইতেই আমি আসলে এই প্রশ্নটা করেছিলাম যে তিনি তো থাকতে পারতেন, কিন্তু তিনি থাকলেন না। তিনি জনগণের জন্য ক্ষমতা ছেড়ে আবারও নির্বাচনের জায়গা করে দিলেন সকল দলের জন্য। দর্শক, আবারও ফিরছি আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যায়, একটা বিরতির পর সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যা। আমি সরিয়া হক আপনাদের সাথে আছি। বিদায় বেগম
চিরবিদায় বেগম খালেদা জিয়া আজকে আলোচনার বিষয় রেখেছি এবং অধ্যাপক ডক্টর হাসনাত আলী আছেন আমার সাথে, তিনি কথা বলছেন এই বিষয়টি নিয়ে। বেগম খালেদা জিয়া সম্পর্কে তার জীবন, তার যে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, সেই জীবনটি নিয়ে আলোচনা হচ্ছে। একজন গৃহবধূ থেকে কিভাবে তিনি একজন বেগম খালেদা জিয়া হয়ে উঠলেন, রাজপথের সৈনিক হলেন, শহীদ জিয়ার সৈনিক হিসেবে তিনি একজন হলেন, আবির্ভূত হলেন। তার নেতৃত্বে 41 বছর ধরে তিনি বিএনপি চেয়ারপারসন হিসেবে বিএনপির হাল ধরে আছেন এবং অত্যন্ত দক্ষতার সাথে 3বারের প্রধানমন্ত্রী ছিলেন তিনি। বিশ্বের বিভিন্ন দেশের সাথে সম্পর্কটাকে তিনি কিন্তু মানে সেই পর্যায়ে দেখেছেন সবসময়। তবে তার কূটনীতিতে একটা কথা আমরা বারবার প্রায়শই আমি যখন তার কথাগুলো ফলো করি বা তার কথাগুলো শুনি, তখন দেখি যে তিনি বারবার বলেন যে আমাদের প্রত্যেকটা রাষ্ট্রের সাথে বন্ধুত্ব থাকবে, কোনো রাষ্ট্রের সাথে আমাদের আসলে বন্ধুত্বের শত্রুতা থাকবে না, কিন্তু মানে কোনো বন্ধুত্ব যেন প্রভুত্বের পর্যায়ে চলে না যায়, আমরা সেদিকে লক্ষ্য রাখবো। মানে তিনি এই জায়গাটায় মানে বন্ধুত্ব এবং দাসত্ব এই জায়গাগুলোতে খুব কনসার্ন ছিলেন। কেমন ছিল তার কূটনৈতিক এই যে সম্পর্কটা বিভিন্ন রাষ্ট্রের সাথে, কেমন ছিল? দেখেন, আমি কয়েকটা ঘটনা আপনাকে বলি, তাহলে বুঝতে পারবেন যে উনি কোন জায়গায় ছিলেন। উনি মুসলিম বিশ্বের মধ্যে প্রথম একজন নারী প্রধানমন্ত্রী যিনি কমনওয়েলথ এবং ওআইসিতে ভাষণ দেওয়ার সৌভাগ্য ওনার হয়েছিল। এবং উনি পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যেমনটি বলছিলেন, উনি যখন বিদেশে যেতেন তখন তার অসাধারণ ব্যক্তিত্ব এবং দৃঢ়চেতা মনোভাব, রুচিশীল এবং মার্জিত কথাবার্তা, সেগুলোর তার প্রত্যেকটা সম্মিলনী শক্তি বা পাওয়ার সেটা ছিল। এবং উনি শেষ বেলায় মানে ওনার যে শেষ মেয়াদে যখন রাষ্ট্র ক্ষমতায় তিনি ছিলেন, যখন পার্শ্ববর্তী একটি দেশ আমাদের দেশকে শোষণ করার বা কবজায় নেওয়ার জন্য একেবারে বেপরোয়া ভূমিকা রাখতেছিলেন, তখন উনি অত্যন্ত মেধার পরিচয় দিয়েছিলেন, দক্ষতার পরিচয় দিয়েছিলেন এবং লুক ইস্ট পলিসি উনি নিয়েছিলেন। এবং উনি বলেছিলেন, চায়না আমার পার্শ্ববর্তী দেশ, একটি বৃহৎ দেশ যেখানে বাণিজ্য আছে, যারা বিনিয়োগ করে, যারা আমাদের উন্নয়ন অংশীদার, এবং আমাদের আরএমজি গার্মেন্টস ইন্ডাস্ট্রি, যেটা আপনি জানেন যে প্রায় 80% ফরেন কারেন্সি তারা নিয়ে আসে আমাদের দেশে, সেই গার্মেন্টসের যে র ম্যাটেরিয়ালগুলো আপনার কটন বলেন, তারপরে অন্যান্য ব্যাকওয়ার্ড লিঙ্কেজ বলেন, সেগুলো কিন্তু চায়না আমাদেরকে সরবরাহ করে। অতএব তিনি সেই পলিসি গ্রহণ করেছিলেন। আমি সেগুলোর থেকে আরেকটু আপনাদের মালয়েশিয়া, সৌদি আরব বা এই মুসলিম বিশ্বে ওনার একটা বড় ধরনের একটা, এবং আপনি দেখেন উনি যখন অসুস্থ তখন কাতারের আমির কিন্তু ওনাকে এটা করেছেন, এবং উনি যখন সুস্থ ছিলেন প্রত্যেকবার সৌদি মেহমান হয়ে, রাষ্ট্রীয় মেহমান হয়ে উনি কিন্তু হজব্রত পালন করেছেন। এই বিষয়টা ওনারা পাইতেন। আমি যে কথাটা আপনাকে বলছিলাম যে নারী নেতৃত্ব দেশের 50%, বেগম খালেদা জিয়া সরকারি কোষাগার থেকে টাকা দিয়ে উনি 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 উপবৃত্তি চালু করেছিলেন। এবং উনি প্রথম রাষ্ট্রনায়ক যিনি দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রী বা মহিলাদের লেখাপড়াকে অবৈতনিক করেছেন। এই যে সাহসী পদক্ষেপগুলো, সেগুলো উনি নিয়েছিলেন। অমর হয়ে থাকবেন এই নারী জাগরণের অগ্রদূত হিসাবে, নারী ক্ষমতায়নের অগ্রদূত হিসাবে। এবং সবচেয়ে বড় কথা কি জানেন, উনি কখনো হিংসা ছড়াতেন না, উনি কারুর বিরুদ্ধে কখনো কোনো কথা বলতেন না। এবং উনি সেদিন দেখছেন যে পার্লামেন্টে দাঁড়িয়ে উনি শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা করছেন এবং তার নাম নিচ্ছেন, কোনোদিন কটূক্তি করেননি। এবং ওনার সন্তান জনাব তারেক রহমান, যাকে তুই তুকারি করা হলো, এবং আমি নিজে সাক্ষী যে উনি টুঙ্গিপাড়ায় গেছেন এবং শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত পর্যন্ত উনি করেছেন। অথচ কি নিদারুণ যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে যেন মানুষ যেতে না পারে, সেই সরকার তার পাটাতনের যে ব্রিজটা ছিল সেই ব্রিজটা পর্যন্ত উঠে নিয়ে যে সিলেটে এক জায়গায় বসিয়েছিল যেন সাধারণ মানুষ যেতে না পারে। এই যে হিংসা রাজনীতির বিপরীতে সৌহার্দ্যের রাজনীতি, ভ্রাতৃত্বের রাজনীতি, এবং এটা ওনারা প্রতিষ্ঠিত করতে পারছিলেন। আরেকটি বিষয় হলো বেগম খালেদা জিয়া শ্রদ্ধা করতেন মানুষকে। ডান বাম ইসলামপন্থী কেউ বলতে পারবে না যে বেগম খালেদা জিয়া কাউকে ব্যক্তিগতভাবে অশ্রদ্ধা করেছেন, ব্যক্তিগতভাবে অসম্মান করেছেন, ব্যক্তিগতভাবে কটূক্তি করেছেন। তার রেওয়ার্ড উনি আজকে পেয়েছেন। কারণ কোরআনে সুস্পষ্টভাবে বলা আছে যে আল্লাহ যাকে ইচ্ছা সম্মানিত করেন, যাকে ইচ্ছা অসম্মানিত করেন। আজকে মহান সৃষ্টিকর্তা যেহেতু বেগম খালেদা জিয়া সারা জীবন মানুষকে সম্মান করতেন, শ্রদ্ধা করতেন, অসম্মান কাউকে করতেন না, অতএব মহান রব্বুল আলামিন তার শেষ অন্তিম যাত্রায় উনি হয়তো
কবরে শায়িত হয়ে দেখতে পাচ্ছেন কিনা জানি না, তবে সারা দেশের মানুষ যারা জীবিত আছে এবং যারা যে সমস্ত সরকারগুলো ওনাকে ছোট করার জন্য, অসম্মানিত করার জন্য অহর্নিশ চেষ্টা করে গেছেন, তাদেরকে শুধু বলতে চাই একটু তাকিয়ে দেখেন যে এরকম জীবন আদৌ আপনারা অর্জন করতে পারবেন অবশ্যই কিনা। সম্মান। এবং মুসলিম বিশ্বে এ ধরনের একটি রাজকীয়, এ ধরনের একটি ভালোবাসায় সিক্ত রাজস্বিক বিদায় এবং এই বিদায়, এটার মধ্য দিয়ে উনি সারা বিশ্বের মানুষের কাছে, বিশেষ করে বাংলা ভাষাভাষী বাংলাদেশি মানুষের কাছে উনি চির অমরত্ব লাভ করেছেন। এবং দেখেন, আমি একটা কথা বলি যে ওনার যারা চরম শত্রু, তাদেরও কোনো কটূক্তি আমি ওনার মৃত্যুর পরে আমি দেখিনি, বা ওনাকে নিয়ে দুই একটি অর্বাচন, ডাকসুর একজন তথাকথিত নেতা অর্বাচীনের মতো, যদিও সে দুঃখ প্রকাশ করে তার পোস্টটা তুলে নিয়েছে, আমি শিক্ষক হিসেবে শুধু এতটুকু বলতে চাই যে একজন বেগম খালেদা জিয়া সেই পুতুল থেকে বেগম খালেদা জিয়াতে তৈরি হওয়ার জন্য যে শ্রম, যে মেধা, যে ত্যাগ, যে ডেডিকেশন, যে ভদ্রতা, যে রুচি, যে সফিস্টিকেশন এগুলো দরকার, সেগুলো অর্জন করার জন্য অবশ্যই হাজার বছর অপেক্ষা করতে হবে। প্রতিশোধ নয়, ঐক্য এবং সৌহার্দ্যের রাজনীতি, এটাই ছিল বেগম খালেদা জিয়ার শেষ যে বক্তব্য তিনি দিয়েছিলেন, সেটির মূল অর্থ আমি যদি ভুল না বুঝি। এবং সেইভাবেই বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এগিয়ে যাবে, বাংলাদেশের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা করি। জনাব ডক্টর হাসনাত আলী, আপনাকে আজকের মতো অনেক ধন্যবাদ জানাতে চাই। আজকের মতো দিনটিতেও আপনি আমাকে সময় দিয়েছেন, আপনাকে ধন্যবাদ। এবং দর্শক, আপনারা যারা এতক্ষণ ছিলেন আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যার সাথে, আপনাদেরও ধন্যবাদ।